আসসালামু আলাইকুম সবাইকে ইজিমেথ একাডেমি চ্যানেল পক্ষ থেকে স্বাগত। তো তোমরা যারা এসএসসি 26 আছো তোমরা তো অলরেডি জানো যে আমি তোমাদের জন্য 2 CQ7 ফ্রি কোর্স নামে একটা কোর্স লঞ্চ করছি। তো আমরা আজকে এই কোর্সের পদার্থবিজ্ঞানের দুইটা গুরুত্বপূর্ণ সিকিউ সলভ করব। পদার্থবিজ্ঞান কোন চ্যাপ্টার বল। দেখো এই অধ্যায় থেকে বল থেকে আমাদের কিন্তু কোশ্চেনগুলো একটু কনফিউজিং কোশ্চেন, তাই না? তো এই অধ্যায়ে আমাদের কুমিল্লা বোর্ডের 24 একটা কোশ্চেন আসছিল। কুমিল্লা বোর্ড 24 ভালোই জটিল বলা যায় বা অনেক একটু লজিক্যাল কোশ্চেন। তো আমরা আজকে এই 24 কোশ্চেনটাকে ভালো করে সলভ করবো। ভালো করে সলভ করার মানে কি? ভালো করে সলভ করার মানে আমরা লজিকটা বুঝবো। অ্যান্সারটা তো সবখানে দেওয়া আছে, তাই না? আমি যে অ্যান্সারটা লিখে দিবি এটা কিন্তু তোমার গাইডও দেওয়া আছে, টেস্ট পেপার মানে সলিউশনে দেওয়াই আছে। তো আমার অ্যান্সারটা তোমাদেরকে দেওয়া আমাদের মেন লক্ষ্য না, আমার মেন লক্ষ্য না। আমার লক্ষ্য হচ্ছে তোমাদেরকে আমি লজিকটা বুঝাবো, যে আমি কখন কি চিন্তা করবো, যে আমার এখন এটা চিন্তা করতে হবে, আমি বুঝবো কিভাবে এই লজিকটা। ঠিক আছে? তো আমার হয়তো লেখা একটু খারাপ হতে পারে, এটা মোটা ম্যাটার করতেছে না। আমার লজিক, আমার কথাটার দিকে শুনবো আমি কি বলতেছি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো ১৭ নম্বর কোশ্চেন কি বলছে। গ নম্বর কোশ্চেনে বলছে, প্রথম বলছে এক ব্যক্তির নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি বড় একটি বস্তুকে 584 মিটার দূরে একটি বক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড 10 নিউটন বল প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল 3 নিউটন। ওকে, গতে বলছে বস্তুর উপর পথের গতি ও ঘর্ষণ সহগ নির্ণয় করুন। আচ্ছা, গতে বলছে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই অধ্যায়ের কোশ্চেনটা কাজ শক্তি ক্ষমতায় আমাদের আসছে, বাট বিন্যাক রূপে কাজ শক্তি ক্ষমতায় আমাদের আসছে। এই টাইপের কোশ্চেন গতানুগতিক কম আসে, বাট যেহেতু আসছে সব বিষয় তাহলে তোমাদের সামনেও আসবে এগুলো। এবং এইটা মোটামুটি একটু লজিক্যাল, একটু না মোটামুটি পুরোই লজিক্যাল। শেষের দিকে তুমি গেলে বুঝবে পুরোই লজিক্যাল একটা কোশ্চেন। ক্লিয়ার? এখন দেখো, তো গ নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, বস্তুর উপর গতি ও ঘর্ষণ সহগ। এই যত এটা তো একটা নর্মাল একটা ম্যাথ। তো আমরা কি জানি গতি ও ঘর্ষণ সহগ আমরা কি জানি বলতো? আমরা জানি কি এফ কে ইকুয়াল মিউ কে ইনটু ডাব্লিউ, তাই না? ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হচ্ছে আমাদের এমজি, গতীয় ঘর্ষণ সহগ। এখানে এফ কে হচ্ছে গতীয় বল, কে দ্বারা কি বুঝেছি? কে দ্বারা কাইনেটিক মানে গতীয় বল। বল আবার আমাদের ঘর্ষণ দুটো, একটা স্থিতি একটা সেই গতিশীল। তো আমরা এখানে গতীয় বল বুঝাইছি। আর মিউ কে দ্বারা বোঝানো হয়েছে এখানে মনে করো আমাদের গতীয় ঘর্ষণ সহগ। আমাদের মিউ কে মান বের করতে বলছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে যেহেতু যা মান বের করতে বলছে আমি তাকে বাম পাশে রাখবো, অপরটাকে আমি কি করে দিব, এফ কে বাই ডাব্লিউ দ্বারা ভাগ করে দিব। ডাব্লিউ মানে কি? এমজি। আমি একে লিখতে পারি কি এফ কে ডাব্লিউ বাই এমজি। ক্লিয়ার? তো এফ কে কত দিছে আমাদের? দেখেন আমি সাইন আপ করলাম, আমরা যেটা প্রশ্ন দেওয়া আছে গতীয় ঘর্ষণ, আমাদের গতীয় ঘর্ষণ বল কত? 3 নিউটন। গতীয় ঘর্ষণ বল 3 নিউটন। এম দ্বারা কার বল বোঝাচ্ছে? আমি যে বস্তুটা ঠেলতেছি, যে বস্তুটার উপর আমি বল প্রয়োগ করতেছি, সেই বস্তুটা আমাদের গতীয় ঘর্ষণ বল তৈরি করতেছে সেই বস্তুর উপর, সেই বস্তুর বল। তাহলে কোন বস্তু? 2 কেজি বড় একটা বস্তু। 2 কেজি। এখানে জির মান কত? দেখো জির মান আমরা তো জানি 9.8, কিন্তু কখনো কখনো আমাদের প্রশ্ন দেওয়া থাকে জির মান কত, 10। হ্যাঁ 10 দেওয়া থাকে, তখন আমরা 10 দিব। যেহেতু এখন জির মান দেওয়া নেই তাই আমি এখন দেব 9.8। জির বলুন 9.8। তাহলে অ্যান্সার ক্যালকুলেশনগুলো আমাদের কত আসে? আমি অ্যান্সারটা আগে রেডি করে রাখছি। অ্যান্সার আসবে আমাদের 1.53, 0.153। আচ্ছা, অ্যান্সার হচ্ছে আমাদের 0.153। এটা হচ্ছে আমাদের কি গ নাম্বার, মিউ কে গতীয় ঘর্ষণ সহগ। ক্লিয়ার? গতীয় ঘর্ষণ সহগ তো আমরা পাই না, গ নাম্বার খালাস। এখন আসে আমাদের গ থেকে কি বলছে। এই কোশ্চেনটা একটু লজিক্যাল কোশ্চেন, তোমাকে বুঝতে হবে। দেখো, ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কোন ব্যক্তির উদ্দেশ্য? এক ব্যক্তি আমাদের 2 কেজি বড় একটা বস্তুকে 584 মিটার দূরে একটি বক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যেমন 10 নিউটন বল প্রয়োগ করছে। আমি যদি একটু রাফলি চিত্রটা কি দেখো, এমন করে এটা একটা রাস্তা, এখানে একটা আমাদের বক্স দেওয়া আছে। এই টোটালটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত? মনে করো যে 584 মিটার টোটালটার দৈর্ঘ্য। আমার এই বস্তুটা হচ্ছে আমাদের 10 নিউটন আমি বল প্রয়োগ করছি। এখানে একটা বস্তু যার উপর আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম। কত নিউটন? 10 নিউটন বল প্রয়োগ করলাম। হ্যাঁ ক্লিয়ার? 10 নিউটন বল প্রয়োগ করছি। এখানে একটা পথের ঘর্ষণ সহগ আছে, ঘর্ষণ বল। এর মানে আমার যে তলটা এটা আমাদের মসৃণ, অমসৃণ। যেহেতু অমসৃণ তার মানে ঘর্ষণ বল থাকবে। তাহলে এই ঘর্ষণ বলটা আমাদের পথে যে ঘর্ষণ বল, এটা বিপরীতমুখী একটা বল দেয় আমাদেরকে
3 নিউটন করে। ক্লিয়ার? আচ্ছা, এখন বলছে যে আমাদের তাহলে মানে 10 সেকেন্ড আমি বস্তুটির উপর বল প্রয়োগ করছি কত সেকেন্ড? 10 সেকেন্ড, t = 10 সেকেন্ড। এখন আমার বলছে আমি যদি বস্তুটার উপর 10 সেকেন্ড 10 নিউটন বল প্রয়োগ করি, এটি 3 নিউটন বলকে উপেক্ষা করে কি আমাদের এই যে একটা বাক্স আছে, এই বাক্স থেকে আসতে পারবে কিনা। এখন এখানে দুই ধরনের, আমাদের প্রথমত দুইবার আমরা দূরত্ব বের করবো, সরণ বের করবো। কেন দুইবার? প্রথমত আমি যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করছি, আমি এখন সরণটা এখানে আমি লিখে দিই তোমাদেরকে। এখানে সরণ হবে দুই রকমের সরণ। যতক্ষণ পর্যন্ত আমি বল প্রয়োগ করছি, যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করলাম, যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ হয়েছে, প্লাস বল প্রয়োগ না হয়, বল প্রয়োগ হওয়ার পর, বল প্রয়োগ না করার সময়। মানে কি বল প্রয়োগ না করার সময়? মানে আমি আমার মতন দেখছি, আমি তো মনে করছি যে একটা বস্তু, মনে এই আমি মার্কারটা, এটা একটা অমসৃণ তলের উপর আছে, তাহলে আমি এর উপর 10 নিউটন করে একটা বল প্রয়োগ করছি আমি 10 সেকেন্ড। ক্লিয়ার? এখন আমি মনে করি এখান থেকে এখানে আমি এর উপর 10 নিউটন করে 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করলাম। আমি এরপর বল ছেড়ে দিছি, ঠিক আছে? বল যখন আমি ছেড়ে দিলাম, তখন কি বস্তুটি কি সামনে যাবে না? অবশ্যই সামনে যাবে। আমরা যে বস্তুটার উপর কিনা বল প্রয়োগ করছি, এখানে তো একটা বল ছিল, এখানে একটা বেগ আছে, তার যেহেতু বেগ আছে সে একটা দূরত্ব অতিক্রম করবে। এখন আমার প্রশ্ন, আমি যখন বলটা প্রয়োগ না করলাম, তখন কিন্তু একটা দূরত্ব অতিক্রম করবে, এই তার দূরত্বটা আমাদের বের করতে হবে। এখানে কি আমাদের একটু কনফিউশন লাগে, এখন আমি দেখাবো তোমাদেরকে, সমস্যা নেই, এখন দেখো। তাহলে আমাদের যে 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করছি, প্রথমত তার দূরত্বটা বের করবো। এখন 10 সেকেন্ড পর্যন্ত যে বল প্রয়োগ করছি তার দূরত্ব আমরা কিভাবে বের করবো? তো দেখো 10 সেকেন্ড পর্যন্ত আমরা যে দূরত্বটা বের করছি, তার সূত্র যদি আমি তার করে আমি h1 দেখলাম, সূত্র কি হবে? h = ut প্লাস হাফ অফ at স্কয়ার, তাই তো? ut প্লাস হাফ অফ at স্কয়ার। এখান থেকে লক্ষ্য করো, u মানে হচ্ছে আদিবেগ, বস্তুর আদিবেগ কত? আদিবেগ হচ্ছে আমাদের 0, আদিবেগ যেহেতু দেওয়া আমরা তার মানে 0, t হচ্ছে 10 সেকেন্ড, তার মানে পুরোটা আমাদের 0 তে কনভার্ট হবে। এখানে t এর ভ্যালু আমি জানি, এর ভ্যালু কি জানি? এর ভ্যালু জানি না। তার মানে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? এখানে এর ভ্যালুটা বের করতে হবে। কার ভ্যালু বের করতে হবে? এর ভ্যালু বের করতে হবে। এই কি? এই হচ্ছে আমি এই বস্তুর উপর যে বল প্রয়োগ করছি, বস্তুর উপর একটা বল প্রয়োগ করছি, এটি 3 নিউটন বলকে উপেক্ষা করে তার নির্তরণ। এটা হচ্ছে কি আমাদের নির্তরণ। তাহলে দেখো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, F = ma, এর সাথে আমরা এর মান বের করব। এখানে F কি? F হচ্ছে নিট বল, সূত্র একটাই, এর থেকে আমরা এখন ঘর্ষণের সূত্রটা করব। এখন তুমি নরমাল চিন্তা করো, তুমি বলতে পারো বাচ্চা ভাই তাহলে আমি F হচ্ছে এখানে মনে করো যে 10 নিউটন, আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম, 10 নিউটন বল প্রয়োগ করছি, আমি 10 নিউটন বল প্রয়োগ করছি, 10 নিউটন বলে কি আমাদের কাজ হয়েছে? যে 10 নিউটন বল প্রয়োগ করছে, এই 10 নিউটনের ত্বরণ কি এটা নাকি? বলতো না, তার বিপরীতে একটা বল আমাদের কাজ করছে, বিপরীতমুখী বল, ঘর্ষণ বল 3 নিউটন। এটাকে তোমরা মনে করো যে নর্মালি চিন্তা করো, তুমি যে রান্নার সাথে যে তুলনা করো, তোমরা যখন ভাত রান্না করো কম বেশ তো অনেকেই জানো, এটা পাতিলে যখন আগুন দাও, তুমি যতটুকু তাপ দাও ততটুকু কি পানি আমাদের তাপটা গ্রহণ করতে পারে? পারে না। আমাদের পাতিল কিন্তু কিছু পরিমাণ তাপ গ্রহণ করে ফেলে, তাই না? এই কি হচ্ছে আমাদের কি এইখানে তাই হচ্ছে আর কি। দেখো এখানে আমি বল দিছি কত নিউটন? 10 নিউটন, কিন্তু সবটুকু বল আমাদের হয় না, একটা ঘর্ষণ বল দিয়েছে। তো এখান থেকে আমি এই সূত্রটা কিভাবে তার করতে পারি? F1 কে ধরলাম আমাদের যতটুকু বল আমি প্রয়োগ করছি, বিয়োগ F কে ইকুয়াল আমি। তো স্টুডেন্টরা কি করে এগুলো মুখস্থ করে? এগুলো মুখস্থ করার কিছুই নেই ভাই। এখানে যদি দুইটা ঘর্ষণ বল হতো, মনে করছে যে কোনো একটা ঘর্ষণ বল বা বাতাস জড়িত বাধা একটা হইতো, তখন আমি জাস্ট এখানে F কে দেখছি না, তখন হয়তো FC দ্বারা বিয়োগ করে দিতাম বা F দ্বারা বিয়োগ করে দিতাম। সূত্র একটাই মনে রাখবে, এটা এগুলো সব তুমি দাঁড় করাবে নিজে নিজে। তাহলে এখন দেখো, এবার আমাদের কি করতে হবে? এখন আমাদের F1 এর মান দেওয়া আছে, F এর মান দেওয়া আছে, এর থেকে আমি M এর থেকে কি এর মান বের করতে পারবো না? ইজিলি পারবো। তাহলে দেখুন তাহলে এর মান কিভাবে লিখতে পারি? F1 - Fk/m। তাহলে এখান থেকে দেখেন তো আমাদের F এর মান কত নিউটন বল প্রয়োগ করছি আমি? 10 নিউটন। 10 নিউটন মাইনাস Fk। Fk টা কি? ঘর্ষণ বল। ঘর্ষণ বল কত এখানে? ঘর্ষণ বল হচ্ছে আমাদের 3 নিউটন। এই 3 নিউটন বলকে অপেক্ষা করে বস্তুটি 2 কেজি বলের বস্তুটি আমাদের ত্বরণ হবে 7/2 মানে 3.5 মিটার পার সেকেন্ড ইনভার্স টু। এর মানেটা কয়জন বলতে পারবে? এর মানেটা কি? এই ত্বরণটা কি? এটা হচ্ছে নিট ত্বরণ।
আমি আবার বলতেছি, এটা হচ্ছে নির্তরণ। নির্তরণ মানে কি, আমি যে বলটুকু প্রয়োগ করছি এই বলটা, যতটা বল আমাদের বাধা দিছে, বাধা কিন্তু বলকে উপেক্ষা করে আমার বস্তুটি যে ত্বরণে যাবে, এটা হচ্ছে সেই ত্বরণ। এটা অবভিয়াসলি আমাদেরকে এই ত্বরণটা বের করতে হবে। এখানে আমি এই ত্বরণটা এখানে বসাবো, ঠিক আছে? এখন দেখো যদি আমি এই ত্বরণটা এখানে বসাই, এ সমান ইকুয়াল, এরপর এটা তো আমাদের 0 হবে, প্লাস হাফ অফ এর মান কত 3.5, টির মান কত 10 স্কোয়ার। ক্লিয়ার? ওকে। এখন দেখো, তার মানে এখানে আমি লিখতে পারি হাফ ইন্টু 3.5 ইন্টু 100। এখন আমি যদি একে একে কাটি তাহলে এখানে 50 আসবে, তাই তো? 50 আসবে। আচ্ছা, কাটাকাটি একটু সুন্দর করে কাটি, 50 আসবে। দেন এখান থেকে 3.5 আর 50 কে দেখ আমরা এগুলো মুখোমুখি হিসাব করবো। 35 ইন্টু আমাদের 5, আমি 5টাকে 50, এটা 5 লিখতে পারি, গুণ দিলে এখানে 35 হয়ে যাবে। 35 এর 5 গুণ দিলে কত হয়? তুমি 35 কে 30 ধরো, 3 5 15, 150, 5 5 25, 160, 70, 175। आंसर কত? 175। 175 মিটার। তার মানে কি आंसर আমাদের এটি 175 মিটার। তার মানে কি বস্তুটা কি মাত্র 175 মিটার অতিক্রম করবে? মোটেও না। আমি আবার বলছি, এটা কিন্তু জাস্ট আমার যত পর্যন্ত আমি বল প্রয়োগ হয়েছে, বল প্রয়োগ বন্ধ করার পর না হওয়া, না এটা না, বন্ধ করার পর, বন্ধ করার সময়, বন্ধ করার, বল প্রয়োগ বন্ধ করার পর সময়, বন্ধ করার পর দূরত্ব, বন্ধ করার পর দূরত্ব, একটু সুন্দর করে লিখলাম আর কি। তো এতটুকু আমি কিন্তু এটা জাস্ট আমার যত পর্যন্ত আমি বল প্রয়োগ করছি তার সরল। আমি যখন বলটাকে বন্ধ করব তখন অবভিয়াসলি বস্তুটা একটু সরল থাকবে, একটা দূরত্ব অতিক্রম করবে। কেন অতিক্রম করবে? কারণ তখন আমাদের বস্তুটার একটা বল বেগ থাকবে। এতটুকু পর্যন্ত যখন আমরা আসলো, এতটুকু পর্যন্ত আমাদের সরণ হচ্ছে মনে করো যে 175। এখন কিন্তু আমাদের এমনটা না, বস্তুটা আমাদের থেমে গেছে, এই বিন্দুতে এসে কিন্তু তার একটা বেগ থাকবে। এই বিন্দুতে যখন আসলো, এখন পর্যন্ত আমি বল প্রয়োগ করছি, তার একটা বেগ থাকবে না? বল, আমি এখানে আসে বল প্রয়োগ করা থামাই দিছি, কিন্তু তার তো বেগ থাকবে। এখন এই বেগ নিয়ে সে একটা দূরত্ব অবভিয়াসলি অতিক্রম করবে, করবে। তাহলে এখন এই বেগটা তো আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা এই বেগটা কি বের করবো? নর্মাল একটা কথা, আমরা 10 সেকেন্ড ফর বেগ, 10 সেকেন্ড ফর বেগ কত হবে আমাদের? b ইকুয়াল u প্লাস 80। ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে এখন আমাদের ইউর মান আমরা জানি 0, এর মান জানি কত 3.5, টির মান জানি কত 10, তার মানে আমাদের কত 35 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে, তোমরা বুঝো, এটা হচ্ছে আমাদের বেগ মান। কোন, তার মানে এই বিন্দুতে এসে বস্তুটা একটা বেগ আছে, যেহেতু এই বিন্দুতে এসে বস্তুটা একটা বেগ আছে, তার মানে কিছু না কিছু দূরত্ব অতিক্রম করবে। কতটুকু করবে আমরা জানি না, আমি এখন দূরত্বটা এবার করবো কতটুকু করবে। আমি যদি এখানে h2 ধরি, এখন তুমি কোন সূত্রটা দিবে বলো? এখন এখানে আসার পর যাতে একটু দূরত্ব অতিক্রম করবে আমাদের, তাহলে আমরা কোন সূত্র দিব এখন? আচ্ছা, এখন দেখো, এখন আমাদের এখানে তার সময় দেওয়া নেই, সূত্রটা আমরা দুইটা জানি, a ইকুয়াল ut প্লাস হাফ অফ a স্কয়ার, b স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস 2a। এখন এই সূত্রটা ব্যবহার করব, একটু মনোযোগ দাও। b স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2a। ওকে, আমি ইউ এর ভ্যালু জানি, হ্যাঁ জানি। এখানে ইউ কিন্তু b, এইখানে ইউ, এই টুকটুকুর ইউ হচ্ছে আমাদের আদিবেগ, তার মানে আদিবেগ কত আমাদের 35। এটা কিন্তু 10 সেকেন্ডের হিসাবে এটা শেষ বেগ, বাট এতটুকু সাপেক্ষে এটা হচ্ছে আমাদের আদিবেগ। আদিবেগটাকে আমি ইউ ধরছি, ইউ ইকুয়াল 35। ওকে, বি ইকুয়াল কত 0, শেষ বেগ তো আমাদের 0ই হবে। যেহেতু এখন শেষ বেগ 0 কেন হবে, এটা তো একটা প্রশ্ন। কারণ হচ্ছে এখানে এখন মন্দন হবে। এখন আমি আর বল প্রয়োগ করতেছি না, এখন বল প্রয়োগ করতেছি কিন্তু ঘর্ষণ বল আছে। অনেকে বলতে পারে চলে, আমরা তো নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী জানি যে গতিশীল বস্তু গতিশীল থাকে, সমবেগে স্থির বস্তু স্থির থাকে। তাহলে এখানে তো বস্তুটা গতিশীল আছে, তার মানে এখানে তো গতিশীল থাকবে, স্থির কেন হবে? গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। স্থির হবে কারণ হলো, দেখেন ভাই, এখানে কিন্তু একটা বিপরীতমুখী বল কাজ করতেছে 3 নিউটন। এই বিপরীতমুখী বলের কারণে বস্তুটা আমাদের কি হবে? স্থির হবে। তার মানে এখানে বস্তুটি স্থির হবে, কোনো না কোনো এক জায়গায় স্থির হবে। আমরা ওই জায়গাটা ধরলাম, এই জায়গাটা আমরা বাইর করতে হবে। তাহলে আমরা এই জন্য আমাদের শেষ বেগ কত হবে? 0 হবে। ওকে, ক্লিয়ার? এসে ভ্যালু বাইর করবো, এর ভ্যালু কত? হ্যাঁ, এখন ত্বরণ কত আমাদের? ত্বরণ আমাদের কত হবে? ত্বরণ হবে আমাদের 3.5, তাই তো? না, 3.5 নেই, 3.5 হচ্ছে আমাদের 10 নিউটন বলার জন্য এখানে বুঝতে হবে। এখন এর ত্বরণটা কত হবে? এখন তুমি একটা নর্মাল কথা চিন্তা করো, এখন এর ত্বরণটা তো হবে, এটা তো আমাদের এখন মন্দন হবে।
এই মন্ত্রটা কিসের উপর ভিত্তি করে হবে? এই আমাদের যে ঘর্ষণ বলটা, এই রাস্তাটার যে ঘর্ষণ, একটা যদি রাস্তা হয় তার যে মধ্যে মানে মাঝখানে যে ঘর্ষণগুলো থাকে, এই ঘর্ষণ বলের ভিত্তিতে তো আমাদের বস্তুটা এখন চলবে, তাই না? কারণ এখন কি তখনকে আমি ঘর্ষণ বল থেকে পাবো না, অবভিয়াসলি। তাহলে এখান থেকে তাহলে আমি এফ কে করে এখান থেকে আমি এম এফ পাচ্ছি, এ করে কি পাচ্ছি, এ করে পাচ্ছি এফ কে বাই এম, তাই তো? তাহলে এখানে এফ কে কত, 3 নিউটন, আর এম কত আমাদের, এম হচ্ছে 2 কেজি, মানে হচ্ছে 1.5, 2 কেজি। কেন বস্তুটার হিসেবে আমরা সব বাইর করবো, তাই না? মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এর বেলা এখন তুমি এখানে বসাই দিবা, এর বেলা এখন এখানে বসাবো, তার জন্য এসে বেলা লাগবে। এখন একটা কথা, এখন এখানে দুইটা জিনিস আছে আমাদের এখানে যেহেতু মন্দন হয়েছে, আমি দুইটা ভাগ করতে পারি। একই এখানে আমি মাইনাস দিব, অথবা এই সূত্রে আমি মাইনাস দিব, দুইটাই সিম্পল। তুমি যদি এখানে মাইনাস দাও, এই সূত্র অটোমেটিক মাইনাস হয়ে যাবে। তো আমরা একটা কিছু মনে রাখবো, আমরা ডাইরেক্ট সূত্রে মাইনাসটা দিয়ে দিব, এখানে ডাইরেক্ট মাইনাস দিয়ে দিই। আমি আবার বলতেছি, এটা দুইভাবে করছে। তুমি যদি এখানে মাইনাস দাও, যেহেতু মন্দন, তার মানে এটা আমাদের নেগেটিভ হবে, অবভিয়াসলি নেগেটিভ হবে। নেগেটিভ এখানে তুমি মাইনাস দিতে পারো, অথবা ডাইরেক্ট সূত্র তুমি মাইনাস বসা দিতে পারো। আমি ডাইরেক্ট সূত্র বসা দিলাম, সমস্যা নেই। তাহলে এখান থেকে তুমি এসি বলে বের করবে, আমি H2 ধরলাম। এখন দেখো H2 মানে আমাদের কি হবে, শেষ বিয়োগ হচ্ছে 0, আদি বিয়োগ কত, 35 কোনটা বলছি আমি, 2 ইনটু a, এর মান হচ্ছে 1.5 ইনটু H2 কত হবে আমাদের দেখো তো। এখন আমি এখানে লিখতে পারি H2 ইকুয়াল, আমরা মুখোমুখি সব হিসাব করব, 35 বাই আমাদের 2 ইনটু 1.5। তো এখান থেকে আমি কিভাবে লিখতে পারি, 35 2 ইনটু 1.5 মানে কি, 4 টাকায় দুইবার নিলে কত হয়, 3 টাকা, 3। এখন দেখো তো আমাদের ক্যালকুলেশন ঠিক আছে তো, আমাদের কত, 3। ও আচ্ছা, এখানে একটা ক্যালফল আছে, দেখো এখানে তো আমাদের স্কয়ার হবে, আমি তো স্কয়ার দিই না, কিন্তু আমার কনফিউশন লাগতেছে। স্কয়ারটা হবে, তার মানে আমাদের 35 ইনটু 35 বাই 3। ক্যালকুলেশনটা মুখে হিসাব করলে অনেক জটিল হয়ে যাবে, বসাই দিই। কত হবে আমাদের, 408.33। আমি তোমাদের জন্য আগে দিয়ে হিসাব করে রাখছি সব কিছু, যাতে করে সময় না লাগে। এটা হচ্ছে আমাদের H2। এখন তুমি দেখো, আমি প্রথমে কি বলছি, যতক্ষণ বল প্রয়োগ হয়েছে, বল প্রয়োগ বন্ধ করার পর, এটা হচ্ছে আমাদের যতক্ষণ বল প্রয়োগ হয়েছে, এটা হচ্ছে বল প্রয়োগ বন্ধ করার পর। এই দুইটার দূরত্বই তো মোট আমাদের অতিক্রম করবে, ক্লিয়ার? তাহলে সুতরাং মোট সরণ কতটুকু হবে, মোট সরণ হবে আমাদের 175 প্লাস আমাদের 408.33। তো এটা যদি তোমরা মুখোমুখি হিসাব করো, আমি ক্যালকুলেটর দেখে বসাই দিই, অ্যান্সার দেখে তোমরা মুখোমুখি হিসাব করবো, ঠিক আছে? এবং তোমরা সামনে অ্যাডমিশন দিবে, তোমাকে কিন্তু মুখোমুখি হিসাব করতে হবে। 3 মিটার, এটা হচ্ছে আমাদের মোট সরণ, ঠিক আছে? এখন আমাদের বলছে এটা কি সম্ভব, দেখি তো সম্ভব কিনা। আমাদের ওই ব্যক্তির উদ্দেশ্যে সফল হবে কিনা, বস্তুটি আমাদের দূরে আছে, কত মিটার দূরে, কোথায় গেল, কত, 584 মিটার, কিন্তু আমাদের কাছে 583.33 মিটার। এখন বলো এটা কি আমাদের সম্ভব হবে কিনা, মানে তুমি একটা জিনিস চিন্তা করো, খুব কাছাকাছি 583.33। এখন অনেকে মনে করবে, হ্যাঁ এটা তো অনেক কাছাকাছি, 583 আমি এক কাজ করি, 584 বানাই দেখি, হবে না। 584 বানাইলে হবে না, 583.33 দিতে হবে। সুতরাং সম্ভব হবে না, দেখছি এত কষ্ট করে ক্যালকুলেট করলে আমার এখন বলতেছে সম্ভব হবে না, নেগেটিভ কথা, তাই না? শেষ। বলো তোমরা বুঝতে পারছো কিনা? আমি আগেও বলতেছি, এখনো বলতেছি, তোমাদের এই সমাধানটা গাইডও আছে, সব জায়গায় আছে। আমি কিন্তু তোমাদের সমাধান দেওয়াটা আমার মূল লজিক না, আমি এই সিকিউরিটি এই কারণে নিয়েছি, কারণ এখানে এই পার্টটুকু বুঝতে হবে, এই পার্টটুকু ইম্পর্টেন্ট। আমার কথার দিকে শোনো, ভয়েস কেমন, লেখা কি স্পষ্ট বোঝা যায় না অস্পষ্ট, হোয়াইট বোর্ড, এখানে স্মার্ট বোর্ড ফলায়, হোয়াইট বোর্ডে কেন ক্লাস করবো, এইসব কথা না। তুমি লজিকটা বুঝতে হবে ভাই, তোমাকে কেন আমি বলছি এটা তোমাকে বুঝতে হবে, ক্লিয়ার? কারণ আমি এখানে 2 টাকা আমি সিকিউরিটি নিয়েছি এটা বলার জন্য, তাদের চাঁদা এখানে তরণটা। এখানে আবার বলতেছি, এখানে যদি বলতো বাচ্চাটা বাধা আছে, আমি মাইনাস দিয়ে দিতাম। সূত্র আমাদের এটাই মেইন সূত্র, আর কোনো সূত্র নাই। এগুলো মুখস্থ করার কোনো মানে, অনেকগুলো বুঝবা কিভাবে বাইরে হয়েছে, ক্লিয়ার? একদম ইজি একটা সিকিউ, দেখো তো কত সহজ একটা সিকিউ, পারবে কিনা বলো তো? আচ্ছা, এখন চলো আমরা 3 নম্বর সিকিউতে যাই। তো দেখো 2 নম্বর সিকিউতে কি বলছে,
2 নম্বর সিকিউ হচ্ছে আমাদের কফি কলার একটা ম্যাথ। তো কফি কলার ম্যাথগুলো মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। তো দেখো 2 নম্বর সিকিউতে কি বলছেন, একটি ফুলি বল ব্যবস্থা দেখানো হলো, যেখানে হাবিজাবি অনেক কিছু বলছে। যে আমাদের একটা ফুলি দেওয়া আছে, এখানে 4 কেজি একটা বস্তু এক পাশে লটকানো, 2 কেজির একটা বস্তু আরেক পাশে লটকানো। আমাদের যে এখানে দণ্ডটা বা ফুলিটা, সেখানে আমাদের 1 কেজি করে একটা বস্তু আছে। এখন তাদের মধ্যে কি বলছে, ফুলির বল ও ফুলির সূত্রের ঘর্ষণ নগণ্য, মানে আমাদের এই যে ঘর্ষণগুলো আছে না, এখানে ঘর্ষণগুলো হচ্ছে আমাদের নগণ্য। আর এখানে জিগুলো ধরতে বলছে আমাদের 10। আমি একটা কি বললাম, যেখানে জিগুলো 10 ধরতে বলবে সেটা আমি 10-ই ধরবো। ক্লিয়ার? আচ্ছা, এখন বলছো 4 কেজি বলের বস্তুটি কত ত্বরণের নিচে নামবে যদি টেবিলের ঘর্ষণ বল শূন্য হয়। টেবিলের ঘর্ষণ বল শূন্য মানে কি? টেবিলের ঘর্ষণ বল শূন্য হচ্ছে, এটা তো আমাদের টেবিল। এই টেবিলটার মধ্যে একটা বস্তু আছে, তাই না? এই বস্তুটার সাথে টেবিলের যে ঘর্ষণ বল, এটা হচ্ছে আমাদের শূন্য, 0। এখন টেবিলের ঘর্ষণ বল যদি 0 হয়, তাহলে আমাদের বলছে যে বস্তুটি কত বস্তুটির ত্বরণ কত হবে। তো আমি আগে বলছি এরকম ম্যাথের ক্ষেত্রে ত্বরণ বলতে এখানে আমাদের নির্ত্বরণকে বোঝায়। আমি এখন নির্ত্বরণ বাইর করতে হবে। নির্ত্বরণ কিভাবে বাইর করবো? সূত্র কয়টা? একটা, কি? F ইকুয়াল ma। F ইকুয়াল ma, সরাসরি সূত্র আমাদের যতটুকু, এটা হচ্ছে লব্ধি বল, এটা হচ্ছে আমাদের লব্ধি ত্বরণ। তাহলে এখানে কয়টা বল আমাদের প্রয়োগ হচ্ছে? এখানে টোটাল বল প্রয়োগ হইতেছে আমাদের 3টা। কিভাবে দেখো তো, এই বস্তুটা একটা বল এদিকে নামবে, একে আমি ধরলাম F1, তাই তো? এটা একটা বল এইদিকে নামবে, একে ধরলাম আমি F2। এটা একটা বিপরীতমুখী কাজ করবে, এটা হচ্ছে আমি ধরলাম একে F3। এখন তুই বলবো এটা কি নামবে, এটা বলটা কিন্তু এদিকে কাজ করবে, কিন্তু বস্তুটা আমাদের এদিকে যাবে। এটা আমি কিভাবে বুঝতে পারছি? এই যেহেতু বল বেশি, তার মানে বল আমাদের বলটা বেশি প্রয়োগ করবে, পৃথিবীর তার কেন্দ্র থেকে একে বেশি বল টানতে পারবে। আর আমরা জানি বলের সাথে আমরা সমানুপাতিক, F ইকুয়াল mg, তাই কি না? তাহলে এর উপর বেশি বল প্রয়োগ হবে এর থেকে, তার মানে বস্তুটা এইদিকে আসবে, তার মানে আমাদের এইভাবে আসবে, তাই না? এভাবে যদি আসে, আমি কি বলছি, সূত্র কয়টা? একটা, তার মানে এখানে 3টা বল, 1টা 2টা 3টা। আমি এভাবে কি লিখতে পারি, F1 এইটাই তো আমাদের সবচেয়ে বড় বল, বাকি দুটো ছোট, তাই কি না? মাইনাস F2 মাইনাস F3 ইকুয়াল ma। ক্লিয়ার? এখন এই m দ্বারা কি বুঝাইছে? m দ্বারা কি শুধু আমাদের একটা বস্তুর বলকে মিন করতেছে, নাকি টোটাল বস্তুটার বল? টোটাল বস্তুর বলকে কেন বুঝাচ্ছে? টোটাল বস্তুর বল, মোট বল। তো আমি এখানে একে m1 ধরলাম, m1 ইকুয়াল 4 কেজি। আমি কি ধরলাম m2 ইকুয়াল আমাদের কত হবে? 2 কেজি। আর m3 ইকুয়াল আমি ধরলাম 1 কেজি। আমি ধরলাম বলতে এখানে দেওয়া হয়েছে আর কি। তার মানে এখন m এর ভ্যালু আমাদের m1 m2 m3 এর মান বাইর করতে হবে। তাহলে আমি a ইকুয়াল কি লিখতে পারি? F1, অনেকের মাথায় এখন বলতেছে, অনেক বলতেছে কি করতেছেন ভাই, এখানে আপনি 3টা বল ফাইনাল করে আমাদের সলিউশনে বা বাইরে করেছে তো আমাদের 2টা বল, এখানে আপনি 3টা বল দিলেন কেন? এখানে মূলত 3টা বলে, একটু পরে দেখাচ্ছি। এখানে m এর কি হবে? m1 প্লাস m2 প্লাস m3। এখন এখানে যে F3 বলটা, F3 বল আমাদের কত হবে? যেদের গতি বর্ষণ 0, তার মানে কি কোনো বল আমাদের ক্রিয়েট করতে পারতেছে এর বিরুদ্ধে? এগুলো তো কোনো বলকে সে ক্রিয়েট করতে পারতেছে না, ওইটা তার বরবাদে। তার মানে এর তো কোনো এদিকে টানতেছে, এই বিপরীত বল দিতেছে, এর কোনো কাজ হচ্ছে না, কারণ কোনো ঘর্ষণ বল প্রয়োগ করতে পারতেছে না, কারণ এখানে ঘর্ষণ বল আমাদের 0। ঘর্ষণ বল আমাদের কত? ঘর্ষণ বল 0। তার মানে F3 করে আমাদের কত হবে? 0। F3 তো ঘর্ষণ বল, টেবিলার বস্তুটার ঘর্ষণ বল তো F3, তাই না? এটা আমাদের কত? 0। তাহলে আমি F3 কে 0 দিব। এটা ইকুয়াল কত? mg। F ইকুয়াল কি? mg, তাই কি না? আচ্ছা, তো এখান থেকে আমি কিভাবে লিখব? F1 ইকুয়াল m1g মাইনাস m2g মাইনাস এটা হচ্ছে আমি 0 বসাই দিলাম। তো এটা তোমরা অনেকে প্রথমে লেখো না, বাট আমি লিখছি আর কি, যাতে করে আমাদের মেইন জিনিসটা ধরে রাখা যায় আর কি। এটা প্রথমে বাদ দেবো, সমস্যা নেই। m1 প্লাস m2, 4 প্লাস 2 প্লাস 1। এটা লেখার উদ্দেশ্য কি? এটা লেখার উদ্দেশ্য হলো অনেকে চিন্তা করছে আমি যদি এখানে 2টা বল আমাদের হচ্ছে F1 F2, এর কোনো বল হচ্ছে না, তার মানে পর 3টা কেন দিব? এই কনফিউশনটা দূর করার জন্য আমি প্রথমে এটা দিলাম। এটা প্রথমে দিতে পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? এখন দেখো, তাহলে এখানে তুমি এখন জাস্ট সূত্রটাকে বসে দাও। m1 এর মান কত? 4, g এর মান কত? 10। এখন আমি এখান থেকে যদি আমি gটা কমন নিয়ে নিই, আমরা এখন ক্যালকুলেশন কেমন করব? কমন নিয়ে নিলাম 10, ডাইরেক্ট নাম্বার সাথে কমন নিয়ে ফেলছি, কোনো সমস্যা নেই। m1 হচ্ছে কত? 4 মাইনাস 2,
বা এখানে কত হবে 4 2 6 1 7, তাহলে এখানে আমি কত পাচ্ছি 10 ইন্টু 2/7 মানে 10 দুগুণে 20 ভাগ 7। আচ্ছা, তো 20 এর 7 দিয়ে ভাগ দিলে কত হবে দেখে আমরা নরমাল হিসাব করি। তো 7 দুগুণে 14, 3 7 21 মানে 2.25 এবার সামথিং হিসাবটা হবে 9 10 হিসাবটা 2.85 ও 2.9 আমার আন্দাজটা একদম ঠিক আছে। 2.85 মানে তো 2.9 857 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এই তো খালাস, একদম নর্মাল একটা ম্যাথ। এই সব ম্যাথ পরীক্ষায় আসবে। এখন বলছে 3টা, তখন বলবো হয়তো 4টা, তখন হয়তো বলতে পারো এই বস্তুর সাথে 8টা বস্তু এখানে জোড়ানো হয়েছে, একটার সাথে একটা সেম ছোট্ট একটা বসে করে ফেললাম। এটা হচ্ছে আমাদের কম। দেখি তো কত কি বলছে। যদি টেবিল আর বস্তুর গতি ও ঘর্ষণ, এখন গতি ও ঘর্ষণ গুণাঙ্ক দিছে 0.3 হয়, তবে 4 কেজি বড় সুতা কেটে দিলে আমাদের কি হবে এখন এটা জানতে চাইছে, তাই তো? আচ্ছা যদি আমি এখন সুতাটা কেটে দিই তখন আমার কি হবে? কিসের সুতা? 4 কেজি বড় সুতাটা কেটে দিব। আগে আমি এটা সলভ করবো, দেন বলবো এটাকে আর কোন কোন ভাবে আসতে পারে। আসতে পারে বলতে আসবে, তোমরা দেখো আমি যা বলবো সেভাবে আসবে। এখন দেখো, তাহলে এখন বলছে যদি টেবিল আর বস্তুর গতি ও ঘর্ষণ গুণাঙ্ক 0.3, এই যদি 0.3 হয়, গতি ও ঘর্ষণ কত এখন? এখন গতি ও ঘর্ষণ থাকবে মানে ডট দিলাম 0.3 হয়, তবে 4 কেজি বড় সুতা কেটে দিলে 4 কেজি বড় যদি আমি সুতাটা কেটে দিই এখানে কোনো বল থাকতেছে না। 4 কেজি বড় যদি সুতাটা কেটে দিই জিনিসটা তো এরকম হয়ে গেল না? তখন এখানে একটা কফি কল থাকবে, এখানে বস্তু একটা থাকবে, 2 কেজি বড় একটা বস্তু, এখানে আমাদের কি থাকবে? একটা বস্তু থাকবে, এখানে আমাদের গতি ও ঘর্ষণ থাকবে, এর সাথে কানেক্টেড থাকবে, এটা দিকে যাবে এটা দিকে আসবে। ক্লিয়ার কিনা? এটা হচ্ছে আমাদের গতি ও ঘর্ষণ বল। তখন আমাদের কত হবে? মিউ কে এর ভ্যালু দিচ্ছে আমাদের কত? গতি ও ঘর্ষণ সহ গুণাঙ্ক 0.3। ওকে, যদি গতি ও ঘর্ষণ গুণাঙ্ক 0.3 হয়, 2 কেজি বস্তুটা একটা বল নামবে, কত বল নামবে? m2g। এখানে যেহেতু আমি প্রথমটা m2 ধরছি, মানে m1 এ ধরছি, যেহেতু একটা বস্তু m1g, এখানে m1g ধরলাম, এটা হবে আমাদের f1 ধরলাম। f1 ইকুয়াল m1g, এই বস্তুটার নামবে বলছে যে হ্যাঁ এই ফর বস্তুটি কেটে তারপর ফরের বেগ কত হবে? বেগ কত হবে? সূত্র কয়টা? একটা। তাহলে এখানে আমাদের আগে ত্বরণ বের করতে হবে। আমি তাহলে নেট ত্বরণটা বের করতে হবে, তখন থেকে তো আমি বেগ বের করবো, তাই না? বিস্কুট। আচ্ছা, নেট বেগ বের করবো। এখন দেখো তো কেন প্রশ্নটা সেম ঠিক হয়েছে আমাদের। কেটে দেওয়ার মধ্যে 1 সেকেন্ড পরের বেগ দেখছি, আমি একটু ভুল লিখছি, এখানে 1 সেকেন্ড হবে। যদি টেবিল বস্তুটি 1 সেকেন্ড পরের বেগ কত হবে? 1 সেকেন্ড পরের বেগ 1 সেকেন্ড, আমার এখানে তো মনে হচ্ছে একটা ভুল আছে এখানে। 1 সেকেন্ড পরের বেগ কত হবে? তাহলে আমাদের আগে ত্বরণ বের করতে হবে। নিট ত্বরণ সূত্র কয়টা ভাইয়া? একটা। F ইকুয়াল m। এখানে F কয়টা? এখানে আমাদের একটা হচ্ছে এটা, তার বিপরীত মুখে কাজ করতেছে এটা F1 মাইনাস আমি একে m F2 ধরলাম, বা গতি ও ঘর্ষণ বল যেহেতু আপনি F কে ধরতে পারেন, আমি একে F2 ধরলাম ইকুয়াল m। ক্লিয়ার? F1 মানে কত? m1g মাইনাস F2। F2 হচ্ছে আমাদের এখানে ঘর্ষণ বল। কতটুকু ঘর্ষণ বল হচ্ছে আমাদের? কতটুকু ঘর্ষণ বল হচ্ছে দেখেন তো। এটা ঘর্ষণ বল কত হবে? ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে মিউ কে ইনটু ডব্লিউ ইকুয়াল m। m মানে m1 প্লাস m2। এই বল কিন্তু এই দুটোর বলে হবে। একে আমি ধরলাম কি m2। এখন দেখেন আমাদের বাইর করতে হবে এর ভ্যালু। তাহলে আমি যদি এর ভ্যালু বাইর করি, এই পাশে সবকিছু নিয়ে আসি, এখানে m1g আছে, আর এখানে আমি লিখতে পারি m1g মাইনাস মিউ কে w ইকুয়াল কি mg, তাই তো? মানে m2g বাই আমাদের কত? m1 প্লাস m2, m1 প্লাস m2। ক্লিয়ার? এখন দেখেন তো, তাহলে এখানে আমরা এখান থেকে জিটা কমন নিতে পারি না সহজ করার জন্য। আপনি এখানে সবগুলো মান বসায় ক্যালকুলেট করে ফেলুন, কোনো সমস্যা নেই, বাট কমন নিলে একটু সুন্দর দেখে আর কি। m1 এর ভ্যালু কত আমাদের? 2 মাইনাস মিউ কে কত? 0.3 ইনটু m2 এর ভ্যালু কত আমাদের? 1। এখানে m1 এর ভ্যালু কত? 2 প্লাস 1। তার মানে এখানে আমি যে ভ্যালু যদি বসাই দিই 9.8 ইনটু 2 থেকে 0.3 গেলে 1.7/3। এখানে যদি আমি ক্যালকুলেট করি এর অ্যান্সারটা পাবো, অ্যান্সারটা কত পাবো আমি? অ্যান্সারটা পাচ্ছি 5.67। 5.67
6 7 এগুলো ক্যালকুলেট করতে সময় লাগবে, আমি আগেই করে রেখেছি তোমাদের জন্য। এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিট ত্বরণ। তার মানে এখন এই বস্তুটি এই নিট ত্বরণের নামে কতটুকু ত্বরণে 5.67, এই বস্তুটা 5.67 ত্বরণের নিচে নামবে, এত ত্বরণে। এটা তো ক্লিয়ার, এই বস্তুটা এখন 5.67 ত্বরণের নিচে নামবে। এখন বলছে এটা তো ঠিক আছে, আপনি এখন তাহলে 1 সেকেন্ড পর বস্তুটা কতটুকু নামবে, 1 সেকেন্ড না 10 সেকেন্ড, 1 সেকেন্ড পর, হ্যাঁ তাহলে 1 সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে আপনি বাইর করতে পারবেন না? সময় জানি আমরা, বস্তুটার ত্বরণ জানি, তাহলে আর কি লাগবে, b = u + at, b = u + at। আমাদের কিসের মান বাইর করতে হবে, বস্তুটির বেগ p মানে তো বাইর করতে হবে। তাহলে আমাদের এখানে আদি বেগ কত, ইনিশিয়ালি এটা তো 0 ছিল, আমাদের 0 + a, এর ভ্যালু কত 5.67 * 1, তার মানে আমাদের বেগ কত পাচ্ছি, আমি বেগ পাচ্ছি 5.67 মিটার/সেকেন্ড ইনভার্স 1, এটি আমাদের হাতে বেগে পড়বে। এখন এই কোশ্চেনটা তো এভাবে আসছে অলরেডি, এভাবে আসার সম্ভাবনা কতটুকু, 50%। এভাবে কোশ্চেন যেহেতু একবার আসছে, এভাবে আসার সম্ভাবনা অনেকটাই কম। এখন এটা কিভাবে আসতে পারে, দেখো আমি যা বলছি এবার এইরকম থেকে কোশ্চেন আসবে মনে রেখো। এখন কিভাবে আসতে পারে, বলতে পারে যে যদি গতি ও ঘর্ষণ থাকে, আমাদের সরি এখানে আমাদের ইয়াটা আর কি, টেবিলের বস্তুর মধ্যে একটা ঘর্ষণ বল থাকবে, ঘর্ষণ বল থাকলে বস্তুটার বলবে যে 10 সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে। তখন কি তুমি তখন কি করবে, সেম টু সেম গতি যেভাবে করছি সেম টু সেম এভাবেই করতে হবে। যেহেতু অলরেডি একবার আসছে, একটা বস্তু কেটে দিয়েছে, কেটে দেওয়ার পর বস্তুটার আমাদের বেগ বের করতে বলছে এত সেকেন্ড পর, তাহলে এই টাইপের কোশ্চেন আর না আসতে পারে। এখন কোনো কিছু কাটবে না, এখন বলবে টোটাল দেওয়াই থাকবে, দিয়ে বলবে যে আমাকে আপনি বলেন যে বস্তুটা 10 সেকেন্ড পর বেগ কত হবে, এরকম আসবে এখন। ঠিক আছে, এখন এই টাইপের কোশ্চেন আমাদের আসতে পারে। আচ্ছা, তো আশা করি তো বুঝতেই পারছেন, ইজি একটা ম্যাথ, ক্লিয়ার। আচ্ছা, তো বলো যদি বুঝেই থাকেন, ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে, ঠিক আছে, আর আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার দিন। কারণ দেখেন আমি যখন ভিডিওটা করতেছি আমার মানে চোখের দিকে অনেকটা লাইট আছে আর কি, তা আমার অনেক সমস্যা হইতেছে, আর গরমও কামাই গেছিলাম, যার কারণে আমার মাঝে মধ্যে হয় কি অ্যান্সারে যে মানে মানটা ক্যালকুলেশন যেটা, এটা দেখতে একটু অসুবিধা হয়, কারণ একটু সময় লাগে মাঝে মধ্যে, ঠিক আছে। তো এটাকে আবার নেওয়ার কোনো প্রয়োজন নেই আর কি। ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।